বেশ কয়েক বছর আগের পরিত্যক্ত এক হসপিটাল, আর এই হসপিটালে নতুন নার্স হিসেবে জয়েন করে দুইজন বান্ধবী। এরপর থেকে উন্মোচন হতে থাকে এই হসপিটালের ভৌতিক সব ঘটনা, ভয়ঙ্কর প্রেতাত্মাদের আনাগোনা, গা শিউরে ওঠা এক অদ্ভুত কালো সত্য। ঘুরতে শুরু করে এই হসপিটালে একের পর এক মৃত্যুর ঘটনা। কর্মচারী থেকে শুরু করে ডক্টর কেউই ছাড় পাচ্ছে না এই প্রেতাত্মাদের হাত থেকে। এরপরেই বেরিয়ে আসে এই হসপিটালের 5 বছর আগের চাপা পড়ে থাকা এক অদ্ভুত ভয়ঙ্কর সত্য ঘটনা। কি হয়েছিল সেই 5 বছর আগের রাতটিতে, যে কারণে এই হসপিটাল জুড়ে রয়েছে প্রেতাত্মাদের বসবাস, আর এটারই বা সমাধান কি এখন? তো আজকে আমরা এই রহস্যময় ঘটনারই ভেতরে ঢুকে আন্তপান্ত উন্মোচন করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। তো চলুন শুরু করব এখন এক্সপ্লেন আর ওয়ার্ল্ড প্রেজেন্স ইন্দোনেশিয়ান হরর মুভি লিম্বায়ন। Dinginnya kini menusuk ke tulang, dan ku tahu ini pertanda hadirmu. Ku pejamkan mataku dan ku buka. গল্পের শুরুটা হয় একটা ভয়ঙ্কর দৃশ্য দেখিয়ে। আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা উপরে ফ্যানের সাথে একটা দড়িতে ঝুলেছিল। আচমকায় তার হুঁশ ফিরে আসে আর সে নড়াচড়া করতে শুরু করে। রুমের অবস্থা এবং আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছিল সে নিজের ইচ্ছায় এরকম কাজ করেনি, তাকে জোর করে অথবা বাধ্য করে তাকে গলায় রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে দৃশ্য চলে যায় এই ঘটনার 3 দিন আগে। আমরা দেখতে পাই সেই হসপিটাল, যেই হসপিটালের রুমের ভেতরে একটা বাথটেপের উপরে মেয়েটা রশি দিয়ে ঝুলেছিল। আসলে এই বাথটেপটা ব্যবহার করা হতো মহিলাদের বাচ্চা ডেলিভারি করার জন্য। এই সময় এখানে একটা ডেলিভারির কাজ চলছিল, আর এখানে কাজটা করছিল সেই মেয়েটা যাকে আমরা একটু আগে রশি দিয়ে ঝুলে থাকতে দেখলাম। এই মেয়েটার নাম হলো তানরি। আর প্রত্যেকটা ডেলিভারি হওয়ার পর যেমন সকল নার্সরা খুশি হয়ে যায়, ঠিক এখানেও ডেলিভারি হওয়ার পরে সবাই খুশি হয়ে যায়। তবে তান্ডির মুখে এক অদ্ভুত লোমহর্ষর ছায়া, তার মুখ থেকে দুশ্চিন্তা যেন যাচ্ছিলই না। আর এই বিষয়টা তান্ডির সাথে থাকা আরেকটা নার্সও লক্ষ্য করে। আর এই নার্সটাই কিন্তু তান্ডিকে ছোটবেলা থেকে লালন পালন করেছে। তান্ডি তাকে আন্টি বলেই ডাকে। আর এখানে তান্ডির মন খারাপ, এজন্য তান্ডি সেখানে চলে যায় যেখানে প্রায় সময় তার মন খারাপ থাকলে চলে যেত। আর এখানে একটু পরেই তান্ডির আন্টি চলে আসে, আর এই আন্টির নাম হলো দায়ো। দায়ো দেখতে পায় তান্ডি সেখানেই মন খারাপ করে বসে আছে, এই জন্য দায়ো তার কাছে যায় আর তাকে বোঝায় সব ঠিক হয়ে যাবে। এখানে আমরা তাদের দুজনের কথা শুনে বুঝতে পারি তান্ডির মনে একটা চাপা দুঃখ লুকিয়ে আছে, যেটা তান্ডির ইচ্ছা থাকা সত্ত্বেও দায়োর সাথে শেয়ার করতে পারছিল না। এরপরে তান্ডি কিছু না বলেই দায়োর কোলে মাথা রেখে কাঁদতে থাকে, আর দায়ো তার মাথায় হাত বোলাতে বোলাতে তান্ডির পছন্দের গান শোনায়। এখান থেকে এই দৃশ্য চলে যায় পরের দিন সকালে, আর সেদিনও হাসপাতালে একটা মেয়ের ডেলিভারি ছিল। এজন্য দায়ো মেয়েটাকে নিয়ে সেই রুমের দিকেই যাচ্ছিল, কিন্তু যখন দায়ো রুমের কাছে গিয়ে রুমের দরজা খুলে, তখন আচমকা সে ভয় পেয়ে যায়। আর তাকে ভয় পেতে দেখে পেশেন্ট তো চিৎকার করে ওঠে। আর পরবর্তীতে দেখা যায় এটা শুধুমাত্র একটা তেলাপোকা ছিল, যেটা দেখে দায়ো ভয় পেয়েছে। আর এখানে উল্লেখ্য এতটুকুতেই সে ভয় পেয়ে গেছে, কিন্তু সে তো জানতোই না তার সামনে আরো কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ভেতরে গিয়ে সে বাথটেপের উপর থেকে কাপড় সরাতেই চমকে ওঠে, কারণ সেখানে ঝুলেছিল তান্ডির মৃতদেহ, যা দেখে দায়ও তাকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এতক্ষণে তান্ডি আর জীবিত নেই, এজন্য দায়ও এখানে খুব কান্না করতে থাকে। আর এখান থেকে এই দৃশ্য কাট হয় আর আমাদের নিয়ে যাওয়া হয় তান্ডির মৃত্যুর বেশ কিছুদিন পরে। আমরা একটি বাস দেখতে পাই, বাসের ভিতরে দুইজন নার্স। এই নার্স দুইজন ওই হাসপাতালেই চাকরির জন্য যাচ্ছিল, যে হাসপাতালে তান্ডির ঝোলানো মরদেহ পাওয়া গেছে। আর এই মেয়ে দুইজনের মধ্যে এই মেয়েটার নাম হলো আরং, আর এটা হলো পিক্কা। এরপরে তারা কিছুক্ষণের মধ্যেই সেই হসপিটালে পৌঁছায়, আর এখানে তারা পরিচয় হয় এই হাসপাতালের কর্মচারী হারুর সাথে। এখানে তারা দুজন হারুকে জানায় তারা এসেছে এই হাসপাতালে নার্সের চাকরির জন্য। হারু কিছু বলতেই যাবে, ঠিক তখনই এই হসপিটালেরই একজন ডক্টর সে এখানে চলে আসে। সে তাদের দুজনকে জিজ্ঞাসা করে তারা এখানে কিসের জন্য এসেছে। যখন বিকা তাকে বলতেই যাচ্ছিল তারা এখানে নার্সের জবের জন্য এসেছে, তখন ডক্টর ইমু তাদেরকে বলে এখানে শুধুমাত্র ছেলে নার্সদেরই নেওয়া হয়, মেয়েদের জন্য এখানে কোনো কাজ নেই। যা শুনে আরং এবং পিক্কা দুজনেই খুব অবাক হয়ে যায়। আর ঠিক তখনই এখানে নার্স দায়ু চলে আসে, সে বিষয়টা সামলে নিবে বলে ডক্টরকে চলে যেতে বলে। সে তাদের দুজনকেই নিয়ে যায় এই হসপিটালে তাদের থাকার জন্য একটা রুমে। এরপরে দায়ু তাদের দুজনকে সতর্ক করে দিয়ে বলে ডক্টর ইমু খুবই কঠোর একজন মানুষ, তার সাথে যতটা সম্ভব কম কথা বলা যায় সেটাই
করাই ভালো। সে আরো কয়েকটা ডক্টরের ব্যাপারে তাদেরকে ইনফরমেশন দেয় আর এরপরে তাদের রুমটা দেখিয়ে দেয়। কিন্তু তখনও পর্যন্ত পিকা চিন্তায় ছিল তাদের যদি এই চাকরিটা না হয় তাহলে তারা কোথায় যাবে। তারা এত কষ্ট করে এখানে এসেছে, এখন যদি আবার এখান থেকে চলে যেতে হয় তাহলে তো তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আসলে তারা দুজন এখানে এসেছে একজন বড় ডক্টরের রেফারেন্স নিয়ে। এই জন্য পিকা তাড়াতাড়ি করে ওই ডক্টরের সাথে কথা বলার জন্য রুমের ভেতরে চলে যায়। তখন বাইরে থাকা আরং কল করে তার বয়ফ্রেন্ডের কাছে। এখানে তাদের মধ্যে একটা ঔষধের ব্যাপারে কথা হয়। আসলে আরং বেশ কিছুদিন যাবৎ খুবই অসুস্থ, যেটা তার চেহারা দেখলেও কিছুটা আন্দাজ করা যাচ্ছে। সে তার বয়ফ্রেন্ডকে বলে সে মাছের মধ্যেই ওষুধটা খেয়ে নিয়েছে এবং সে নিজের কাছে আরো কিছু ঔষধ রেখে দিয়েছে যেটা পরবর্তীতে সে খেয়ে নিবে। এসবই টুকিটাকি বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। তখন পিকা রুম থেকে বের হয় এবং আরংকে জিজ্ঞাসা করে তার মেন স্টেশন সার্কেল শুরু হয়েছে কিনা। এর ফলে আরং বুঝতে পারে তার ঔষধে কাজ হয়েছে। আসলে আরং তার বয়ফ্রেন্ডের দ্বারা প্রেগনেন্ট হয়েছিল, এই কারণেই সে এই ঔষধটা খাচ্ছিল। এরপরে আমাদের রাতের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা আরংকে দেখতে পাই সে বেশ অনেকটাই অসুস্থ। এর মধ্যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। তবে তাদের রুমের কাছে যে ওয়াশরুমটা ছিল সেটার ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এজন্য সে আরেকটু দূরে অন্য আরেকটি ওয়াশরুমে যাচ্ছিল। সে যখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল ঠিক তখনই তার পেছনে আমরা মানুষের আকৃতি অদ্ভুত একটা অবয়ব দেখতে পাই। এই ব্যাপারে আরং কোনো কিছুই খেয়াল করে না, সে তো সামনের দিকে এগোতে থাকে। তখনই আচমকা একটা হাত তার মাথার কাছ দিকে দূরে সরে যায়, যে বিষয়টা আরংও অনুভব করতে পারে। তাই তো সে ওই ঘরের দিকে যেতে শুরু করে যে ঘরের কাছে আমরা অবয়বটা দেখলাম। আর সে দূর থেকে দেখতে পারে রুমের দরজাটি আপনা আপনি একাই বন্ধ হয়ে গেল। সে মনে মনে ভাবতে থাকে হয়তোবা দরজার ওপাশে কেউ একজন আছে। সে যখন সামনের দিকে এগিয়ে রুমের দরজাটা খুলে তখন সে দেখতে পায় এটা হলো একটা পরিত্যক্ত রুম। রুমের অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা। তবে এইসব বিষয়ে খেয়াল করার সময় আরংয়ের ছিল না। সে কোনো কিছু না ভেবেই এই রুমের ভেতরে থাকা ওয়াশরুমটা ইউজ করার জন্য যায়। কাজ সেরে যখনই আরং বাইরে বের হতে যাবে ঠিক তখনই ওয়াশরুমের বেসিংটা আপনা আপনি চালু হয়ে যায়। এরপর আস্তে আস্তে যখন সে বেসিং এর ট্যাপটা বন্ধ করে তখন পিছন দিকে ঘুরতেই দেখতে পায় বাথ ট্যাপের বেসিংটা আবার চালু হয়ে গেছে। এতে আরং খুবই অবাক হয়, এটাকে খুবই সাধারণ বিষয় ভেবে এড়িয়ে চলে আর সে ওই ট্যাবের পানিতেই তার কাপড়গুলো পরিষ্কার করতে থাকে। এরপর যখন সে পিছন দিকে ঘুরে তখন দেখতে পায় সেখান দিয়ে একটা মেয়ে হেঁটে চলে গেল, যে কিনা হাঁটতে হাঁটতে পর্দার ওপাশ দিয়ে অন্য আর একটি বাথট্যাপের কাছে যাচ্ছিল। তখন চুপি চুপি আরংও তার পিছু পিছু যায়। আর যখনই আরং বাথট্যাপের পর্দাটা সরায় দেখতে পায় সেখানে তো কেউই নেই। এই সবগুলো ঘটনা একসাথে ঘটার কারণে আরং খুবই ঘাবড়ে গিয়েছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই আরং এর পিছন থেকে দুটো হাত যেন তাকে ওয়াশরুমের ভিতরে টেনে নিতে চাইছিল, যে বিষয়টা আরংও অনুভব করে বাট সে কিছু দেখতে পায় না। ঠিক তখনই এখানে দায়ও চলে আসে। সে বলে এই রুমটা পুরোপুরিভাবে বন্ধ আর এটা সবার জন্য নিষিদ্ধ। আর সে ভয়ের কণ্ঠে ওয়ার্নিং দিয়ে বলে সে যেন দ্বিতীয়বার আর এই রুমের কাছে না আসে। এতে করে আরংও তার কথা মেনে নেয় আর সে এখান থেকে চলে যায়। পরের দিন ডক্টর আন্দ্রি আরং এবং পিকার সাথে কথা বলেন। আন্দ্রি বলে ডক্টর ইমু ঠিকই বলেছিল, এই মুহূর্তে তাদের হসপিটালে ছেলে নার্সদেরই প্রয়োজন, কারণ বর্তমানে তাদের হসপিটালে কনস্ট্রাকশনের কাজ চলছে। তবে সে ব্যবস্থা করে দিয়েছে আরং এবং পিকা এই হসপিটালে থেকে যেন তাদের কাজ চালিয়ে যেতে পারে। এটা শুনে তারা দুজন তো খুবই খুশি হয়ে যায়। এখানে আন্দ্রি আরো বলে সে সব সময় তাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে, তাই তাদের যদি কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে যেন প্রথমেই তারা আন্দ্রির সাথে যোগাযোগ করে। তখনই সেখানে একটা সুন্দরী মেয়ে চলে আসে যার সাথে আন্দ্রি আরং এবং পিকার পরিচয় করিয়ে দেয়। মেয়েটি এখানে আরং এবং পিকার দিকে অদ্ভুত এবং কৌতূহল দৃষ্টি নিয়ে তাকায়। এটা দেখে আরং এবং পিকা অস্বস্তিতে পড়ে যায়। একটু পরে এই মেয়েটা আন্দ্রির সাথে বেরিয়ে যায়। পরবর্তীতে একটা লোকের মাধ্যমে আরং এবং পিকা জানতে পারে ওই মেয়েটি আসলে আন্দ্রির এক্স ওয়াইফ ছিল। সেও একজন ডক্টর, সে একজন সাইকো অ্যাক্ট্রেস। দুজনেই যেহেতু ডক্টর আর একই হসপিটালে আছেন তাই ডিভোর্স হয়ে গেলেও তারা দুজনেই তাদের সম্পর্কটা খুব ভালোভাবেই মেনটেন করে। এরপর এখান থেকে দৃশ্য চলে যায় হসপিটালের বাইরে, যেখানে আমরা একটা ক্যাম্পেইনের দৃশ্য দেখতে পাই। এখানে এই ক্যাম্পেইনে ওই হসপিটালের সকল ডক্টর এবং নার্সরা মিলে রোগীদেরকে ফ্রিতে চিকিৎসা দিচ্ছিল।
এখানে এই গ্রামের প্রধান এবং আন্দ্রির মধ্যে কিছু কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে তান্ত্রীর মৃত্যুর পর এখনো লোকেরা ওই হসপিটালে যেতে ভয় পায়। তান্ত্রীর কথা মনে আছে মুভির শুরুতেই যে দেখেছিলাম গলায় রশি দিয়ে ঝুলেছিল ওটা। এজন্য হসপিটালে রোগীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আন্দ্রি এখানে গ্রাম প্রধানকে বোঝানোর চেষ্টা করে তারা সবাই মিলে হসপিটালের সিচুয়েশন সামলে নিয়েছে, এখন আর সেখানে কোনো সমস্যা নেই। আর তাদের দুজনের মধ্যে এই কথাবার্তা দূর থেকে পিকাও শুনে নেয়। এরপরে সন্ধ্যা নেমে আসে, এজন্য ডক্টর আন্দ্রি আরং এবং পিকাকে বলে ডক্টর ইমুর সাথে হসপিটালে ফিরে যেতে। ঠিক তখনই আরং দেখতে পায় সেখানে তার বয়ফ্রেন্ড এসেছে, যাকে দেখে সে আন্দ্রির কাছে বাহানা বানায় যে তার রাস্তায় কাজ আছে, সে একাই চলে যেতে পারবে। এই কথা বলে সে মূলত তার বয়ফ্রেন্ডের সাথে তার বয়ফ্রেন্ডের বাসায় যায়। আর বাসায় যাওয়ার পরেই তার বয়ফ্রেন্ড তার সাথে আবার অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে, আর আরং তখন তাকে বাধা দেয়। আর তার বয়ফ্রেন্ড দিমাস বলে সে তো এটা আর প্রথমবার করছে না, তাহলে সমস্যা কোথায়? তখন আরং বলে তারা শুধুমাত্র একবারই মিলিত হয়েছিল। তখন আরং ড্রিঙ্কেড অবস্থায় ছিল, দিমাসই তাকে মদ পান করিয়ে এই কাজটি করেছে, যার কারণে আজ আরং এর এই অবস্থা। দিমাস তখন আরংকে বলে সে আরং এর উপর সিরিয়াস। দিমাস আরং এর সকল দায়িত্ব নিতে চায়, তবে আরং তার ভুল ভাঙিয়ে বলে দিমাস কখনো এই ব্যাপারে প্রস্তুত না, কারণ সে যদি প্রস্তুতি থাকতো তাহলে সে আরংকে ওই ওষুধগুলো খেতে বলতো না, আর না আরংকে একা একা অবসান করতে হতো। যখন নাকি আরং এর তার খুব প্রয়োজন ছিল তখন দিমাস সেখানে ছিলই না। এই কথা বলে আরং সেখানে খুব ইমোশনাল হয়ে যায়। আর এদিকে আমরা ডক্টর আন্দ্রিকে দেখতে পাই যে তার দুজন কর্মচারীকে সঠিকভাবে কাজ করার পরামর্শ দিচ্ছিল। আর এখানে তাদের কথাবার্তা শুনে বোঝা যায় ডক্টর আন্দ্রির সাথে এই হসপিটালের সকলেরই বেশ ভালো সম্পর্ক। এরপরে ওই দিন সন্ধ্যার সময়েই আরং হসপিটালে এসে সবার কাপড় আয়রন করছিল। এরপরে কিছুক্ষণ পরে সেখানে হারু আসে আর আরংকে বলে এই সন্ধ্যার সময় কাজ করা উচিত না, কারণ এতে অমঙ্গল হতে পারে। আরং তার কথা শুনে কিছুটা সময় চুপ করে থাকে, আর তখনই হারুর আসল মুখোশ উন্মোচন হয়। সে আরং এর দিকে অদ্ভুত কুদৃষ্টিতে তাকিয়ে থাকে। পরে হারু আরং এর দিকে এগিয়ে যায়, আর এখান থেকে আমাদেরকে আর কিছু দেখানো হয় না। একটু পরে আমরা দেখতে পাই আরং ওয়াশরুমে গিয়ে কান্না করছে। কিছুক্ষণ কান্না করার পর সে তার ডিউটির পোশাক পরে চলে আসে ডিউটিতে। সেখানে ডক্টর আন্দ্রি আজকের লাস্ট পেশেন্টকে দেখছিল। এরপরে যখন লাস্ট পেশেন্টটা চলে যায় সে আরংকে জিজ্ঞেস করে বাইরে আর কোনো পেশেন্ট আছে কিনা। আরং এই ব্যাপারে কিছুই বলে না। তখন ডক্টর আন্দ্রি বলে সে এখনো পর্যন্ত আরো আধা ঘন্টায় হসপিটালেই থাকবে, এর মধ্যে যদি কোনো নতুন পেশেন্ট আসে তাহলে সে যেন পেশেন্টকে আন্দ্রির কাছে পাঠিয়ে দেয়। এই কথা বলে আন্দ্রি সেখান থেকে চলে যায়। তখনই জানালার কাছে আসে আরং এর ফ্রেন্ড পিক্কা। তারা দুজনে এখানে হসপিটাল এবং ডক্টরদের সম্পর্কে তাদের অভিজ্ঞতা শেয়ার করছিল। ঠিক এমন সময় তাদের পেছন দিয়ে আমরা কাউকে হেঁটে যেতে দেখতে পাই। চুলগুলো তার খোলা, আর সে সরাসরি ওই রুমে গিয়ে পেশেন্টের চেয়ারে বসে পড়ে। যেটা দেখে আরং একটু অবাক হয়। সে বারবার মেয়েটাকে জিজ্ঞেস করতে থাকে সে কি রেজিস্টার করেছে কিনা, কিন্তু কোনো মতে মেয়েটা কোনো উত্তর দিচ্ছিল না। যেটা দেখে পিকা ঠিক করে সে এই ব্যাপারে রিপোর্ট করতে যাবে। ততক্ষণে আরং যেন পেশেন্টটাকে সামলে নেয়। এরপরে আরং পিছনে ঘুরতেই তার পিলে চমকে ওঠে। সেই মেয়েটি অদ্ভুতভাবে মুখটাকে বিকৃত করে তার দিকে তাকিয়েছিল। আর এই মেয়েটি আর অন্য কেউ নয়, এটা ছিল তান্ডি। হ্যাঁ, মুভির শুরুতে দেখানো সেই তান্ডি। অর্থাৎ এটা কোনো মানুষ নয়, এটা হলো প্রেতাত্মা, যে ব্যাপারে আরং এখনো পর্যন্ত কিছু জানে না। শুধুমাত্র তান্ডির এরকম অদ্ভুত হাসি দেখে সে ভয় পায়, সাথে বেশ অনেকটাই ঘাবড়ে যায়। এরপরে তান্ডির হাসির সাথে সাথে মুখ দিয়ে অদ্ভুত এক ধরনের তরল পদার্থ বের হচ্ছিল। তাই আরং সেটা মোছার জন্য তার দিকে এগিয়ে যায়। তখন তান্ডি আস্তে আস্তে করে তার পেটে হাত রাখে, যা দেখে আরং কিছুটা অবাক হয়। আর এরপর তান্ডি তাকে ভয় দেখায়, আর সাথে সাথে রুমের লাইটও বন্ধ হয়ে যায়। আরং কি করবে সেটা সে বুঝে উঠতে পারছিল না। আর তখনই সে মোবাইলের লাইটটা বের করে সামনের দিকে দেখে, কিন্তু অদ্ভুত বিষয় তান্ডি সেখানে ছিল না। সে আশেপাশে তান্ডিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই অপর পাশের দেওয়ালে খানিকটা অন্ধকারে তান্ডিকে তার নিজের মাথায় আঘাত করতে দেখতে পায়। সে তার দিকে এগিয়ে যেতেই তান্ডি তার দিকে ভয়ঙ্কর ভাবে এগিয়ে আসে, যেটা দেখে ঘাবড়ে গিয়ে আরং নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর সে উঠে তাড়াহুড়ো করে লাইটের সুইচ খুঁজতে থাকে, আর অবশেষে সে লাইটের সুইচগুলো পেয়ে যায় আর রুমের লাইটগুলো অন করে দেয়। কিন্তু লাইটটা অন করে সে যখন পিছনের দিকে ঘুরে তখনই তার ঘাড়ের উপরে দেখা যায় তান্ডি, আর সে উপর থেকে হাত দিয়ে তার মুখটা চাপটে ধরে। এতে করে সে সেখানে ফ্লোরে পড়ে যায় আর ভয়ে ছটফট করতে থাকে। আর তখনই সেখানে চলে আসে ডক্টর
আন্দ্রি। আর যখন আরঙের হুঁশ ফিরে আসে তখন সে জিজ্ঞেস করে পেশেন্ট কোথায়। আন্দ্রি তখন বলে এখানে তো কোনো পেশেন্টই আসেনি। এসব কথা শুনে আরং কিছুই বুঝতে পারে না, সবকিছুই তার মাথার উপর দিয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর রুমের বাথট্যাপের ট্যাপটা যে নষ্ট হয়েছিল ওই ট্যাপটা ঠিক করা হচ্ছে। আর এটা ঠিক করছিল এই হসপিটালেরই একজন কর্মকর্তা, যেখানে পেছন থেকে হারু এসে তাকে ভয় দেখায়। মেন কিন্তু এখানে আগে থেকেই ঘাবড়েছিল, কারণ এই বাথট্যাপের উপরেই তান্ডি নিজেকে শেষ করে দিয়েছিল। তাই সে এখানে কোনোভাবেই কাজটা এগিয়ে যেতে চাইছিল না, তার খুবই ভয় লাগছিল। কিন্তু হারু তার কোনো কথাই পাত্তা দেয় না, সে সব কথা মজার ছলে উড়িয়ে দেয়। যা দেখে মেন বলে সে যেন নিজেই এই ট্যাপটা ঠিক করে নেয়, কারণ সে এই কাজ করতে পারবে না। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। হারু তখন সে এই কাজটা করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার কাছে একটা ইমার্জেন্সি কল আসে। আর কলটা পেয়েই সে অ্যাম্বুলেন্স নিয়ে বেরিয়ে যায়। সেদিন রাতে হারু যখন অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালে ফিরছিল তখন সে ফোনে কারো সাথে কথা বলছিল। ফোন আলাপের মধ্যে সে আরংকে নিয়ে খুবই বাজে বাজে মন্তব্য করছে। আর তখন সে একটা ব্রিজের উপর দিয়ে গাড়ি চালাচ্ছিল, আর তার গাড়ির সামনে ছিল বিশাল বড় একটা ট্রাক। এরপরে ফোনটা রেখে সে ওই ট্রাকটাকে ওভারটেক করার চেষ্টা করে। 2-3 বার চেষ্টা করার পরও সে ট্রাকটাকে ওভারটেক করতে পারছিল না। আর পরের বার যখনই সে ট্রাকটার সামনে যেতে যাবে তখনই সে তার সামনে তান্ডিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কিন্তু এটা দেখে সে ঘাবড়ায় না, বরং সে ওই ট্রাক চালকটার উপরে চিল্লাচিল্লি করতে থাকে, কারণ ট্রাক ড্রাইভারটা তাকে সাইড দিচ্ছিল না সামনে যাওয়ার জন্য। আর সে যেহেতু ট্রাকটার পাশাপাশি গাড়ি নিয়ে যাচ্ছিল এজন্য সে সামনে খেয়াল না করায় হঠাৎ করে সামনে থেকে একটা বাস চলে আসে। এজন্য তাড়াহুড়া করে সে অ্যাম্বুলেন্সটা সাইড করতে গিয়ে ব্রিজের পাশে থাকা কিছু রড তার মুখ দিয়ে ঢুকে যায়। আর আমরা তখন দেখতে পাই সামনে দিয়ে আসলে কোনো বাস আসছিল না, সেখানে দাঁড়িয়েছিল তান্ডির মৃত আত্মা, যার কারণে মূলত হারুর এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্ট বললে ভুল হবে, মানে এটা পরিকল্পিতভাবে তাকে মেরে ফেলা হলো। তার এই মৃত্যুর খবর শুনে হসপিটালের সবাই খুবই আপসেট হয়ে পড়ে। যেহেতু তারা অনেক লম্বা সময় যাবৎ একসাথেই কাজ করছিল তাই তারা বিষয়টা মেনে নিতে পারছে না। এদিকে আন্দ্রি নিজেও হসপিটালে আসে তার লাশটি দেখার জন্য। আর তখন আরঙের মনের মধ্যে অনেক কিছুই চলছিল, সে মনে মনে কোনো একটা কিছু ভেবে কান্না করতে থাকে। আর এটা পেছন থেকে বিকা দেখে তার কাছে ছুটে আসে এবং জানতে চায় সে কেন কান্নাকাটি করছে। তখন আরং কান্না করতে করতে বলে হারু মারা গিয়েছে, এজন্য তার মনটা খুবই খারাপ। গত রাতে সে যখন হসপিটালে কাজ করছিল তখন হারু তার দিকে এগিয়ে আসে এবং তাকে খুবই খারাপভাবে স্পর্শ করে আর তাকে নিয়ে খুবই কটূক্তিকর মন্তব্য করে, যে ব্যাপারটা তার ভালো লাগেনি। এই জন্য সে মনে মনে তার মৃত্যু কামনা করেছিল। তাই তো এখন হারুর মৃত্যুর জন্য সে মনে মনে নিজেকেই দায়ী করছে। যেটা শুনে পিকা বলে সে যেন ইস্তেগফার পড়ে নেয়, আল্লাহ নিশ্চয়ই তাকে মাফ করে দেবেন। তখন আরং বলে সে আর এই হসপিটালে থাকতে চায় না, সে এখান থেকে গার্লস হোস্টেলে মুভ করতে চায়। পিকা কি তার সাথে যাবে? সে এখানে বিকাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে, যদিও এখান থেকে গার্লস হোস্টেলে চলে গেলে তাদের খরচ অনেকটাই বেড়ে যাবে, তবুও পিকা তার বান্ধবীর জন্য এখানে রাজি হয়ে যায়। এরপর তারা ওই দিন বিকালেই গার্লস হোস্টেলে শিফট করে। অন্যদিকে আমরা দাই এবং মিনকে কথা বলতে দেখতে পাই। তারা মনে করছিল আরও হয়তোবা ওই বাথট্যাপের নলের কাজ করেছিল দেখেই তার মৃত্যু হয়েছে, এজন্য এখন থেকে তাদের জীবনেরও ঝুঁকি রয়েছে। আর এটা নিয়ে মিন অনেকটাই আতঙ্কে আছে। দায় তখন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভয় যখন আঁকড়ে ধরে তখন তো আর সান্ত্বনাতে কাজ হয় না। এরপরে এই দিন রাতেই হসপিটালের জেনারেটর বারবার অফ হয়ে যাচ্ছিল, যে কারণে মিন যায় সেটা ঠিক করার জন্য, কিন্তু জেনারেটর অন করার পরেও সেটা আপনা আপনি আবার বন্ধ হয়ে যাচ্ছিল। এসব কর্মকাণ্ডে মিন অনেকটাই ঘাবড়ে যায়। তারপরেও সে শান্ত থাকে আর জেনারেটরটা আবারও চালু করে সে ফেরত আসতে যাচ্ছে যখন, এমন সময় সেটা আবারও বন্ধ হয়ে যায় আর সে মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোয় দেখতে পায় তার সামনে দিয়ে যেন কেউ একজন হেঁটে চলে গেল। আর সে গুনগুন করে দায়ের ওই গানটা গাচ্ছিল। তাই মিন মনে করে ওটা হয়তোবা দায়ী হবে, তার সাথে হয়তোবা মজা করছে। তাই সে মজা করতে নিষেধ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় সে পিছন থেকে চিকনো সুচালো আওয়াজ শুনতে পায়। এরপরে দৃশ্য চলে যায় অতীতে, যখন তান্ডি জীবিত ছিল তখনকার সময়ে। এখানে আমরা মিনকে দেখতে পাই আর তান্ডি পিছন থেকে হেঁটে আসে। সে পিছন থেকে আসলেও মিন সবসময় বুঝতে পারতো এটা তান্ডি, কারণ তান্ডি একমাত্র ব্যক্তি যে কিনা এই হসপিটালে হিল পরে থাকতো। আর এই শব্দটা ছিল ওই হিল পরা শব্দটার মতো।
মতোই। এই শব্দটা শুনে মিন অনেকটাই ভয় পেয়ে যায়। তখনই আমরা তার পেছন দিয়ে তান্ডির আত্মাকে দেওয়াল বেয়ে উপরে উঠতে দেখতে পাই। আর তখনই সে উপর থেকে ধপাস করে নিচে পড়ে যায়। শব্দ শুনে মিন যখন পিছনে তাকায় তখন সে কিছুই দেখতে পায় না। আর এমন সময় হঠাৎ করে তান্ডির আত্মা তার নিচে চলে আসে, যেটা দেখে মিন এতটাই ভয় পেয়ে যায় সে সাথে সাথে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। আর সে দৌড়াতে দৌড়াতে একটা খালের কাছে চলে আসে। আর এটা পার হওয়ার জন্য সেখানে শুধুমাত্র একটা গাছ ফেলা ছিল। এখনো পর্যন্ত তার মনে হচ্ছিল তান্ডির আত্মা হয়তোবা তার পিছু করছে, যার জন্য সে ভয় পেয়ে সাবধানতার সাথে গাছের উপর দিয়েই খালটা পার হওয়ার চেষ্টা করে। কিন্তু আচমকায় তার পা পিছলে যায় আর সাথে সাথে সে গাছটা ধরে ঝুলে যায়। তখনই পানির ভেতর থেকে উঠে আসে তান্ডির আত্মা আর তাকে পা ধরে টেনে পানির ভেতরে নিয়ে যায়। আর এখানে পানির স্রোতের কারণে সে কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। ইতিমধ্যেই সকাল হয়ে যায় আর সে কোনো রকম পানের মধ্যে থেকে পারে চলে আসে। এই ঘটনায় সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে আশেপাশে যাকেই দেখতে পায় তার কাছেই সাহায্য চাইতে শুরু করে। কিন্তু কেউ তার কথা শুনতে চাইছিল না। সবাই মনে করছিল মিং হয়তোবা পাগল হয়ে গিয়েছে। আর এখানে একজনের সাথে ধাক্কা লাগায় মিনের রকেটটি গলা থেকে নিচে পড়ে যায়। এই রকেটটা দেখে সে খুব ইমোশনাল হয়ে যায়। আর এখানে একটা বিষয় রিভিল হয়। আমরা জানতে পারি মিং এবং দায়ো মূলত হাজব্যান্ড ওয়াইফ। মিং ভালো করে জানতো দায়ো তান্ডিকে নিজের মেয়ের মতো দেখে। এরপরেও সে টাকার জন্য বাধ্য হয়েছিল তান্ডিকে ফাঁসিতে ঝোলাতে। হ্যাঁ, এখানে এটাও রিভিল হয় তান্ডিকে সে আর হারো মিলে ফাঁসি দিয়েছিল। এর কারণ আপাতত এখন আমাদের জানানো হয় না, কিন্তু তাকে দেখে আমরা বুঝতে পারি সে এই কাজের জন্য খুবই অনুতপ্ত। তাকে এক প্রকার জোর করে বাধ্য করা হয়েছিল এই কাজটা করার জন্য। এখান থেকে সে সিদ্ধান্ত নেয় সে দায়োর সাথে এই সব বিষয়ে শেয়ার করবে। এরপরে সে চলে আসে হসপিটালে। আর হসপিটালে সেই জেনারেটর রুমের মধ্যে সে দায়োকে দেখতে পায়। সে দায়োকে ডাক দিলে দায়ো হেঁটে ভিতরের দিকে চলে যায়। সে দায়োকেই খুঁজছিল আর হঠাৎ করে আচমকা তার সামনে চলে আসে তান্ডির আত্মা। ভয়ে সে নিচে পড়ে যায় আর তার পায়ের চাপ লেগে একটা মেশিন অন হয়ে যায়। আর এই মেশিনের নিচেই চাপা পড়ে সে ভয়ঙ্করভাবে এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে ওই দিন আবার আরং হসপিটাল থেকে বেশ ঘাবড়ে গিয়ে গার্লস হোস্টেলে ফিরে। এরপরে সে বিকাকে বলে সে হার মেনে নিয়েছে, সে আর এটা করতে পারবে না। সে বাড়িতে ফিরে যেতে চায়। তখন বিকা তাকে বলে সে চাইলেই বাড়িতে ফিরে যেতে পারে। তবে বিকা এখান থেকে যেতে চাচ্ছে না। সে চাইলেই তার মা বাবাকে নিরাশ করতে পারবে না। সে মূলত বাবা মায়ের একমাত্র মেয়ে আর বাবা মায়ের দায়িত্ব নেওয়ার জন্যই সে এখানে এসেছে। সে এত সহজেই হার মানতে পারবে না, যে কারণে তারা দুজনেই বাধ্য হয় এখানে থাকার জন্য। ওই রাতে ঘুমের মধ্যে কিছু আওয়াজ শুনে হঠাৎ করেই বিকার ঘুম ভেঙে যায়। পিকা দেখতে পায় আরং ঘুমের মধ্যেই ছটফট করছে। এরপরে সে তার হুঁশ ফেরায়। হুঁশ আসতে আরং অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে পিকাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে সেদিন হসপিটালে যে পেশেন্ট এসেছিল সে আজ রাতেও আমাদের কাছে এসেছিল। যা শুনে পিকা অবাক হয়ে যায়। আরং তখন তার ওই ভয়ঙ্কর চেহারার বর্ণনা দিতে থাকে। তার জিহ্বাটা অনেক বড় বড়। সে লম্বা জিহ্বা নিয়ে প্রথমে পিকার উপরে উঠতে গিয়েছিল। পরবর্তীতে সে ওই বিছানা থেকে নেমে যায় এবং আরং এর কাছে চলে আসে। সে আরং এর শরীরে লম্বা জিহ্বা দিয়ে স্পর্শ করতে থাকে। আর এই কারণে সে ঘুমের মধ্যে এরকম ভাবে ছটফট করছিল। আর তখনই হঠাৎ করে দরজা খুলে সেখানে একটা লোক চলে আসে আর তাদেরকে মিং এর মৃত্যুর সংবাদ দেয়। আর তারা সাথে সাথে ছুটে চলে যায় ওই স্থানে। মিং এর বডির এই অবস্থা দেখে তারা দুজনের কেউই সহ্য করতে পারে না। সেখানে তখন ডক্টর ইমু মিং এর কাছে বসেছিল যে এখানে বিকাকে দেখে তার সহ্য হয় না। আর বিকার মনে এতে করে সন্দেহ জাগে, যার জন্য ডক্টর ইমু সেখান থেকে বেরিয়ে আসলে বিকা তার পিছু করতে থাকে। ডক্টর ইমু যায় দায়ুর সাথে কথা বলতে। আর এখানে বিকা আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করে। ডক্টর ইমু দায়ুকে বলে সে যেন তার কাছে কিছুই না লুকায়। সে যদি এখন তার কাছে সত্যিটা না বলে তাহলে সে কখনোই তাদেরকে সাহায্য করতে পারবে না। এমন সময় ডক্টর ইমু বিকার উপস্থিতির ব্যাপারে টের পেয়ে যায়। তাই বিকা সেখান থেকে বেরিয়ে সবার সামনে চলে আসে। আর তাকে দেখে ডক্টর ইমু সেখান থেকে চলে যায়। ভেতরে গিয়ে বিকা দায়ুর কাছে জানতে চায় ডক্টর ইমু কি তাকে কোনোভাবে ডিস্টার্ব করছে কিনা। দায়ু বলে আরে না, এসব কিছুই না। তখন বিকা বলে আসলে এসব কিছু কেন হচ্ছে, এসব কিছুর পেছনে আসলে কে দায়ী, আর এই হসপিটালটা যে ডক্টরের অর্থাৎ ডক্টর বাগাস সেই বা কোথায়। পরপর এই হসপিটালে দুজন কর্মচারী মারা গিয়েছে, কিন্তু হসপিটালের মালিকের এখনো দেখা পাওয়া যায়নি। দায়ু এই ব্যাপারে সে নিজেও কিছু জানতো না। তাই রাতের বেলা বিকা নিজে এই ব্যাপারে গুগলে সার্চ করে তথ্য জানার চেষ্টা করে, কিন্তু ইন্টারনেটে ডক্টর বাগাসের ব্যাপারে কোনো তথ্যই ছিল না, যে ব্যাপারটা তার কাছে খুবই অস্বাভাবিক লাগে। এরপরে সে হসপিটালে আসার দিন বাগাসের ছবির নিচে যে নামটা লেখা ছিল, যখন ওই নামটা লিখে সার্চ করে তখন সে শুধুমাত্র ডক্টর আন্দ্রির সাথে বাগাসের একটা ছবি দেখতে পায়। এটা ব্যতীত সে বাগাসের ব্যাপারে আর কোনো ইনফরমেশনই পায় না। এখন অন্যদিকে আমরা দিমাসকে দেখতে পাই। সে রাতের বেলা একা একা বাইকে চড়ে বাড়ি ফিরছিল।
তখন সে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে অন্ধকার জায়গায় একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। কিন্তু আমরা তো জানি এটা কোনো মেয়ে নয়, বরং এটা তান্ডির মৃত আত্মা ছিল। কিন্তু দিমাস এটা বুঝতে পারে না। সে মেয়েটাকে সাহায্য করার জন্য প্রস্তাব করে। আর এখানে উল্লেখ্য, দিমাস কিন্তু খুবই খারাপ চরিত্রের একজন মানুষ। সে এখানে তান্ডিকে একা দেখে তাকে সাহায্য করার জন্য বলে। তান্ডিও রাজি হয়ে যায়। এরপর তারা বাইকে করে সেখান থেকে রওনা দেয়। কিছুটা দূরে যাওয়ার পরে তান্ডির আত্মা পিছন থেকে দিমাসকে বশে নিয়ে ফেলে আর তার চোখে ভিজুয়ালাইজ করে সে যেন একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু মূলত সে বাস্তবে ছিল একটা পাহাড়ের চূড়াই। কিন্তু সে যেহেতু সামনে ব্রিজ দেখছিল, তাই তার মনে হয় সে দ্রুত বাইকটা চালিয়ে সামনের দিকে গেলে ব্রিজটা পার হয়ে যেতে পারবে। আর এটা মনে করে সে বাইকটা জোরে টান দেয় আর সে সাথে সাথে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। আর এভাবেই চ্যাপ্টার ক্লোজ হয় দিমাসের। আর এরপরে দিমাসকে দেখতে হসপিটালে দিমাসের মা এবং তার ছোট ভাই আসে, যে সেই বিকাকে জড়িয়ে ধরে। আর এটা দেখে আরং অনেকটাই অবাক হয়। এখানে দিমাসের মা বিকাকে বলে সে যখন বলেছিল সে লেম্বায়ন ক্লিনিকে গিয়েছে তার কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে, তখন সে বুঝতে পেরেছিল সে নিশ্চয়ই বিকার সাথে দেখা করতে গিয়েছে। আর এখানে আমাদের আবার অবাক করে দেখানো হয় দিমাস আসলে মারা যায়নি, তার এখনো কোনো রকম নিঃশ্বাসটা চলছিল। তাই দিমাসের মা বিকাকে তার ছেলের জন্য দোয়া করতে বলে। এটা বলেই তার মা সেখান থেকে চলে যায় আর বিকা চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর আরং তার কাছে আসে এবং বিকাকে জিজ্ঞেস করে তাকে কিভাবে আরং এর মা চেনে, আর যদি তাকে চিনেও থাকে তাহলে কেন সে এতদিন এই ব্যাপারটা তার কাছে লুকিয়েছে। তারা দুজনকে আবারও একসাথে হয়ে গিয়েছে, কিন্তু বিকা এই কথার কোনো উত্তর দিতে পারে না, যার ফলে আরং সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর এরপরেই সে হসপিটাল থেকে হোটেলে গিয়ে পৌঁছায়। সে গিয়ে দেখতে পায় বিকা তার আগেই সেখান থেকে চলে এসেছে। সে তার রুমে বসে আছে। ইতিমধ্যে বাইরে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আরং রুমে এসে সে কাপড় চোপড় গুছিয়ে এইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। বিকা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আরং তার কোনো কথাই শুনতে চাইছিল না। সে বলে এই হসপিটালে সে আর কাজ করবে না, সে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছে। বিকা এখানে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরং কোনো কথাই শুনতে চাইছিল না। সে বৃষ্টির মধ্যেই তখন সেখান থেকে বের হয়ে পড়ে। আর তখন বিকাকে প্রশ্ন করে সে দিমাসের সাথে সে কেন প্রথমবার ব্রেকআপ করেছিল। দিমাসের কারণেই কি সে প্রথমবার প্রেগনেন্ট হয়েছিল? দিমাস তাকে বারবার দায়িত্ব নেবে বলে ধোকা দিয়ে তাকে কি অ্যাবর্শন করিয়েছিল, যা শুনে বিকা অবাক হয়ে যায়। আর সে আরংকে প্রশ্ন করে সে কি এমনটা করেছে। আরং তখন বলে সে যেন এখন আবার নতুন করে সতীত্বের নাটক না শুরু করে, যার উত্তরে বিকা তাকে বলে তার আর দিমাসের মধ্যে প্রথমবার ব্রেকআপ হয়েছিল এই কারণেই, কারণ সে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়নি। আর এটা তার হিজাব পরার আগের ঘটনা। হিজাব পরার পর থেকে সে আর নতুন করে কোনো সম্পর্কই জড়ায়নি। আর এ কথা বলতে বলতে সাথে সাথে আরং পজেস্ট হয়ে যায় আর রেগে গিয়ে তাকে বলে সে শুধুমাত্র হিজাব পরে নাটক করার জন্য। এ কথা বলে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে আর তাকে নিয়ে আসা হয় হসপিটালে। এখানে আরং এর মা এসেছিল তাকে দেখতে। আর আরংকে চেক করে ডক্টর আনরি যখন বের হয়ে যাচ্ছিল, তখন বিকা যায় তার সাথে কথা বলার জন্য। ডক্টর আনরি বিকাকে নিশ্চিন্তে থাকতে বলে, কারণ আরং এর অবস্থা এখন মোটামুটি ঠিকঠাকই আছে। আর আরং যেহেতু হসপিটাল থেকে ছেড়ে যাওয়ার নোটিশটা দিয়ে দিয়েছে, তাই বিকা চাইলেও তার সাথে চলে যেতে পারে। এই বিষয়টা নিয়ে ডক্টর আনরি তাদেরকে জোর করবে না। আর ডক্টর আনরির এরকম ভালো মানসিকতা দেখে সে সাহস করে ডক্টর আনরির কাছে সেই প্রশ্নটাই করে যে প্রশ্নটা তার মাথার ভিতরে এতদিন ঘুরপাক খাচ্ছিল। সে বলে এই হসপিটালের মালিক ডক্টর বাগাস কেন এই হসপিটালে আসেন না? হসপিটালে কত সব ভৌতিক ঘটনা ঘটছে, কত স্টাফ মারা যাচ্ছে, তবুও হসপিটালের মালিক হিসেবে তার ভেতরে কোনো দায়িত্ববোধ নেই। তার এই প্রশ্নে ডক্টর আনরি হেসে উত্তর দেয় এই হসপিটালের মালিক বাগাস নামের কেউ নয়, বরং সে নিজেই। যেটা শুনে বিকা একটু অবাক হয়। তখন ডক্টর আনরি বলে তার আগেও একটা হসপিটাল ছিল, সেই হসপিটালে সবাই তার ব্যাপারে জানতো যে সেই এই হসপিটালের মালিক, যার জন্য সে যখন হসপিটালে উপস্থিত থাকতো তখন তার সাথে সবাই ভালো ব্যবহার করতে এবং সবাই সুন্দর মতো যার যার কাজ বুঝে করত। কিন্তু সে যখনই হসপিটাল থেকে চলে যেত, তারপরে কোনো কর্মচারী ঠিকঠাক মতো কাজ করতো না, কাজে অবহেলা করত। এর কারণে সেই হসপিটালটা বন্ধ হয়ে গিয়েছে। তাই এবার সে একই ভুল করেনি। সে তার ফ্যামিলি ড্রাইভারের ছবিটা হসপিটালের মালিক হিসেবে টাঙিয়ে রেখেছে, যাতে করে হসপিটালের সকল কর্মচারী মালিক থাকা অবস্থায় এবং অনুপস্থিত থাকা অবস্থায় কিরকম ব্যবহার করে সেটা ডক্টর আনরি নিজের চোখে দেখতে পারে এবং সেই অনুযায়ী কর্মচারী রাখতে পারে। তার এই সকল কথা শুনে বিকা খুবই ইমপ্রেস হয়। আনরি তখন তাকে এই সব বিষয়ে কারোর সাথে কিছু শেয়ার করতে নিষেধ করে। এরপর বিকা এখান থেকে যায় দায়োর সাথে দেখা করতে। দায়ো তখন ব্যাগপত্র গুছিয়ে
হসপিটাল থেকে চলে যাচ্ছিল। তার হাজবেন্ড মিং চলে যাওয়ায় সে তার গ্রামের বাড়ি হোম টাউনে ফিরে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে, কারণ এখানে তার আপন বলতে এখন আর কেউই নেই। এই কথা বলে সে চলেই যাচ্ছিল, তখন পেছন থেকে বিকা তাকে ডাক দেয়। সে তাকে বলে মিং এর একটা রেখে যাওয়া জিনিস এখনো তাকে দেওয়া হয়নি। এরপরে সে ওই ভেঙে যাওয়া রকেটটা দায়ুর হাতে তুলে দেয়। এটা দেখে দায়ু খুবই ইমোশনাল হয়ে যায় আর তার চোখ দিয়ে পানি ঝরে পড়তে থাকে। তার মনে পড়ে যায় এই রকেটের মধ্যে ছোট্ট ছোট্ট কাগজের টুকরোর মাধ্যমে মিং তাকে সরি বলতো। মিং তাকে আরো বলেছিল সে যখন তাকে সামনাসামনি সরি বলতে পারবে না তখন সে এই কাগজের মাধ্যমেই তাকে সরি বলে পাঠাবে। দায়ুর কাছেও এই বিষয়টা এত বেশি ইমপ্রেসিভ ছিল যে সে খুব যত্ন করে ওই চিরকুটগুলো রেখে দিত। এখন এই রকেটটা হাতে পাওয়ার পরেও এখানে একটা চিরকুট পায়, আর এই চিরকুটটা পড়া মাত্রই সে কান্না করতে শুরু করে। সেখানে কি লেখা ছিল সেটা আমাদের দেখানো হয় না, আর দায় ওই চিরকুটটা ছিঁড়ে ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। তার এরকম অদ্ভুত আচরণ বিকার কাছেও সন্দেহজনক লাগে, তাই সে ওই চিরকুটের ছিঁড়া অংশটা দেখতে শুরু করে। সে দেখতে পায় ওই চিরকুটটার উপরে তান্ত্রীর নাম লেখা ছিল। তাই সে সেদিন রাতে হসপিটালের কম্পিউটার ব্যবহার করে ডক্টর তান্ত্রীর ব্যাপারে গুগলে সার্চ করে, আর সার্চ করা মাত্রই যখন ডক্টর তান্ত্রীর ছবি চলে আসে তখন সে চমকে ওঠে, কারণ ওই দিন হসপিটালে যে রোগীটা এসেছিল সেটাই ছিল ডক্টর তান্ত্রী। তখন সে বুঝতে পারে ডক্টর তান্ত্রীর সাথে এই ঘটনার সবকিছু কোনো না কোনো ভাবে কানেক্টেড। আর সে আরো বেশি অবাক হয়ে যায় যখন সে দেখতে পায় ডক্টর তান্ত্রীর সাথে ইমোর ছবিটা দেখে মনে হচ্ছিল তারা হয়তোবা কাপল। আর এমন সময় সে অনুভব করে তার পিছনে হয়তোবা কেউ দাঁড়িয়ে আছে, আর সে যখনই পিছনে ঘুরে তখনই সে দেখতে পায় তার পিছনে দাঁড়িয়ে ছিল ডক্টর ইমো। তার এসব সার্চের বিষয়ে ডক্টর ইমো সবকিছুই দেখে ফেলেছিল। তাই সে আর এখানে বেশিক্ষণ দেরি না করে এখান থেকে দ্রুত বেরিয়ে যায়। পরের দিন তার ডক্টর ইমোর সাথেই ডিউটি ছিল। ডক্টর ইমো যখন রুমে ঢুকে সে তাকে গুড মর্নিং বললে ডক্টর ইমো তাকে কোনো অ্যান্সার দেয় না, যার ফলে বিকা একদম চুপ করে থাকে। আর কিছুক্ষণ পর ডক্টর ইমু কোনো একটা জরুরি কাজে বাইরে গেলে তখন বিকা ভাবে ডক্টর ইমুর ব্যাগটা চেক করবে। মূলত প্রথম থেকেই তার ডক্টর ইমুর প্রতি সন্দেহ ছিল, আর গত রাতে ওই ছবিটা দেখার পর তার সন্দেহটা আরো বেড়ে গিয়েছে। তাই সে সময় নষ্ট না করে দ্রুত ডক্টর ইমুর ব্যাগটা চেক করে, আর এই ব্যাগের ভিতরে সে এই হসপিটাল সম্পর্কে অনেক আর্টিকেল দেখতে পায়। এটা দেখার পর তার সন্দেহ আরো বাড়ে, কারণ এভাবে কেই বা এতগুলো আর্টিকেল একসাথে কালেক্ট করে রাখবে। এরপরে সে ব্যাগের ভিতরে আরো একটা কালেকশন বুক পায়। এই বইটির ভিতরে সে অনেকগুলো মেয়ের চুলের কাটা অংশ দেখতে পায়। সেখানে তান্ডির চুলের কাটা অংশও ছিল এবং আরঙেরও চুলের কাটা অংশ ছিল, যার ফলে সে মোটামুটি নিশ্চিত হয়ে যায় আরঙের সাথে যে অন্যায় কাজটি হয়েছিল সেটার পিছনেই নিশ্চয়ই ডক্টর ইমোই ছিল। ইমোই হয়তো বা সবকিছুর জন্য দায়ী এবং তান্ডির মৃত্যুর জন্য সেই দায়ী। এমন সময় ডক্টর ইমো তার কেবিনের দিকে আসছিল, তখন সে সাইডেই লুকিয়ে পড়ে, তবে সে কেবিন থেকে পুরোপুরি বাইরে যেতে পারে না। আর এরপরে যখন ডক্টর ইমো ব্যাগের ভেতরে কিছু রাখতে যায় সে দেখতে পায় ব্যাগের ভিতরে সবকিছুই উল্টো পাল্টা, সেই সাথে তার ওই কালেকশন বুকটিও উধাও। এটা দেখে ডক্টর ইমু খুবই টেনশনে পড়ে যায় আর চারদিকে খুঁজতে শুরু করে আশেপাশে কেউ আছে কিনা। আর এদিকে বিকা সেখানেই লুকিয়েছিল। ডক্টর ইমু একটু আড়ালে যেতেই বিকা সুযোগ বুঝে কেবিন থেকে বের হয়ে যায়, তবে সে বের হতেই ধরা পড়ে যায় ডক্টর আন্দ্রির কাছে। বিকা তাকে বলে ডক্টর ইমুর কাছ থেকে তাকে বাঁচাতে, কিন্তু ডক্টর আন্দ্রি এসবের কিছুই বুঝতে পারছিল না। তখন বিকা বলে এই কালেকশন ডায়েরিটা হলো ডক্টর ইমুর। আন্দ্রি তো এটা বুঝতে পারছিল না যে কেন সে ডক্টর ইমুর ডায়েরিটা চুরি করে পালাতে যাচ্ছিল। বিকা তাকে বলে সে তাকে সবই খুলে বলবে, এখন বলার সময় নেই। তাই এই মুহূর্তে ডক্টর আন্দ্রি তাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। এখানে বিকা তাকে তার সব সন্দেহের ব্যাপারে খুলে বলে। সে বলে 5 বছর আগে ডক্টর তান্ত্রীর মৃত্যুর জন্য ডক্টর ইমোই দায়ী। তখন ডক্টর আন্দ্রি বলে তান্ত্রীর মৃত্যুর পর হসপিটাল অনেকদিন যাবৎ বন্ধ থাকে, আর ওই মুহূর্তে সে দেশের বাইরে ছিল। দেশের বাইরে থেকে যখন সে দেশে ফিরে আসে তখন সে প্ল্যান করে এই হসপিটালটা সে নতুন করে আবারও শুরু করবে। কিন্তু এখন সে বুঝতে পারছে এই হসপিটালে যদি আগের অপরাধী জীবিত থাকে তাহলে সে মেয়েদের নিরাপত্তায় কিভাবে দিবে। এখানে সে বিকাকে টেনশন করতে নিষেধ করে। সে এখানে আরো বলে সে আয়ংকে নিরাপদে রাখার জন্য তাকে নিয়ে যাবে দায়ুর কোয়ার্টারে, যাতে করে ওই পর্যন্ত ডক্টর ইমু পৌঁছাতে না পারে। এতে করে বিকাও কিছুটা নিশ্চিন্ত হয় আর খুশি হয় আন্দ্রির এভাবে সাহায্য করার জন্য। ওই দিন রাতেই বিকা আরঙের কাছেই বসেছিল, তখনও পর্যন্ত আরঙের জ্ঞান ফিরে নেই। তাই তখন বিকা তার পাশেই নামাজ আদায় করে কোরআন পাঠ করতে শুরু করে। অন্যদিকে আমরা আরঙকে দেখতে পাই
যে কিনা মুভির শুরুতে দেখানো সেই জায়গাটায় পৌঁছে গিয়েছে। মানে তানজির সেই ফেভারিট জায়গা যেখানে তার মন খারাপ থাকলে যেত। এখানে সে দেখতে পায় তার সামনে বসে পিকা মাটি খুঁড়ছে। সে অদ্ভুতভাবে মাটি খুঁড়তেই থাকে, মনে হচ্ছে সে পজেস্ট, যেটা দেখে আরং খুবই অবাক হয়। আর তখনই সে লক্ষ্য করে দূরে বসে আছে দাই এবং তান্ডি। দাইও গুনগুন করে গান গাইছিল। আরং এই ব্যাপারে পিকাকে বলতে গেলেই সে দেখতে পায় পিকা এখানে মাটি খুঁড়তে খুঁড়তে মাটির ভেতরে ঢুকে গিয়েছে। তাই সে পিকাকে সাহায্য করার জন্য তার দিকে হাত বাড়ায়। তখনই আমরা বাস্তব জীবনে আরংকে দেখতে পাই সে বিছানায় ছুঁয়ে ছটফট করছিল, আর স্যালাইনের লাইনে তার রক্ত শরীর থেকে উপরের দিকে উঠছিল। অর্থাৎ এতক্ষণ যাবৎ সে যা কিছু দেখেছে সবকিছুই স্বপ্ন ছিল, আর স্বপ্নের মধ্যে ওই জিনটি তাকে এভাবেই পজেস্ট করে নেয়। আর এদিকে এ ব্যাপারে কিছুই না জানা বিকা কোরআন শরীফ কোলে নিয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। এরপরে ঘুম ভাঙলেই সে দেখতে পায় রুমে তো আরং নেই। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায় আর সাথে ভয়ও পায়। সে হিজাব পরে বাইরে বেরিয়ে আসে। পুরো হসপিটালে খোঁজাখুঁজির পর সে ওই অদ্ভুত রুমটার কাছে চলে আসে। আর এখানে উল্লেখ্য হারু এবং মিং এর মৃত্যুর পর এই রুমের মাঝখান দিয়ে একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছিল নতুন করে, কিন্তু দেওয়ালের ওই পাশ থেকে আরং এর শব্দ ভেসে আসছিল। তাই তো বিকা বুঝে উঠতে পারছিল না সে কিভাবে তাকে সাহায্য করবে। কিছু বুঝে উঠতে না পেরে সে ডক্টর অ্যান্ড্রিকে কল করে আর হসপিটালে আসতে বলে। কলটা কেটে দিতেই তার নজর পড়ে দরজার উপরে সিলিং এর ফাঁকা অংশের দিকে। এরপরে সে একটা মইয়ের সাহায্যে ভেতরে প্রবেশ করে। ততক্ষণে ডক্টর আন্দ্রিউ সেখানে চলে আসে আর সে ওই মইটা দেখে বুঝতে পারে হয়তো পিকা এখানেই আছে। অন্যদিকে পিকা ভেতরে গিয়ে দেখতে পায় যে বাথটেপের উপরে তান্ডি মারা গিয়েছিল সেই বাথটেপের উপরে বসে আছে আরং। সেখানে বসে সে বারবার বলছে আমার তো কোনো দোষ ছিল না, মরা তো উচিত ছিল তার, সে কেন মরেনি, আমার সাথে কেন এমন হলো, এই কথাগুলো সে বারবার বলছিল। তখন পিকা চিৎকার করে তাকে ডাক দিলে আরং পিছনে ফিরে তাকায় আর সাথে সাথে সে বাথটেপের ভিতরে ডুব দেয়। ভয়ে ভয়ে পিকা তার কাছে এগিয়ে যায়। তার কাছাকাছি যেতেই আরং তাকে নিয়েই বাথটেপের ভেতরে ডুব দেয়। এরপর তাকে নিয়ে হাওয়ায় ভাসে আর তাকে নিচে ফেলে বাথটেপের ভিতরে চুবিয়ে ধরে। তার মাথা বারবার করে পানির ভিতরে দিতে থাকে আর বলতে থাকে সে যেন সত্যিটা দেখে। কিছুক্ষণ পরেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায় আর বিকা পানির ভেতর থেকে উঠে আসে। সে বুঝে উঠতে পারছিল না এতক্ষণ যাবৎ তার সাথে কি হলো। সে দেখে এই রুমের সবকিছুই ঠিকঠাক আছে, দরজাগুলো ঠিকঠাক। এরপরে শান্ত হয়ে সে রুম থেকে বের হতেই দেখতে পায় ডক্টর আন্দ্রি পানির সাথে কি যেন একটা মেশাচ্ছে। এই পানিটা মূলত সে রেডি করছিল তার অ্যাসিস্ট্যান্ট তান্ডির জন্য। অর্থাৎ 5 বছর আগে আরং এর স্থানে তান্ডি কাজ করত। বেচারা তান্ডি কিছুই বুঝতে পারে না এবং ওই পানিটা পান করে নেয়। এর ফলে সে অজ্ঞান হয়ে যায় আর এই ব্যাপারটারই সুযোগ তোলে ডক্টর আন্দ্রি। তারপর এখানে তার কাজকর্ম শেষ করে যখন তান্দ্রির জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফেরার পর আন্দ্রি তাকে হুমকি দেয় যে এই ব্যাপারে সে যেন কারো কাছে মুখ না খুলে। যদি এই ব্যাপারটা কেউ জানতে পারে তাহলে তাকে এবং তার পরিবারকে সে শেষ করে দেবে। এরপরও তান্ডি দায়ুকে ফোন করে সবকিছু বলে দিয়েছিল, যেটা বুঝতে পেরে আন্দ্রি ওই দিন তান্ডিকে মারার জন্য ওই ঘরের ভেতরে নিয়ে যায়, যেখানে নিয়ে তাকে প্রথমে বাথটেপের পানির ভেতরে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। আরও সেখানে তাকে তার মাথায় আঘাত করাতে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে সে হারু এবং মিনকে বলে তান্ডিকে উপরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিতে, যাতে করে মনে হয় তান্ডি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। কিন্তু মিন এখানে কিছুতেই এটা করতে চাইছিল না। যেহেতু তার স্ত্রী দায়ু তান্ডিকে নিজের মেয়ের মতো দেখত, তাই সে এটা করতে চাইছিল না। কিন্তু অবশেষে টাকার কাছে সে এই কাজটা করতে বাধ্য হয়। এরপরে তারা সেখানে তান্ডিকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় এবং সেখান থেকে চলে আসে। কিন্তু এখানে আমরা দেখতে পাই তখনও পর্যন্ত তান্ডি মরেনি, তার জ্ঞান একটু পরেই ফিরে আসে। সে এতক্ষণ তাদের সামনে নাটক করছিল যেন তার নিজের জীবনটা বাঁচাতে পারে। কিছুক্ষণ পরে সেখানে দায়ও পৌঁছে গিয়েছিল, যেটা আমরা মুভির শুরুতেও দেখেছি। কিন্তু সে তান্ডিকে বাঁচাতে পারে না, কারণ তখনই চলে আসে সেখানে ডক্টর আন্দ্রি। সে সেখানে এসে ওই অবস্থাতেই তান্দ্রির ঘাড় মোটকে তাকে এখানে মেরে ফেলে। আর এটা দেখার পরে বিকা পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিল। যাকে সে বিশ্বাস করে সবকিছু শেয়ার করছে সেই মূলত সব ঘটনার মেইন কালপিট। এরপরে দৃশ্য বর্তমানে চলে আসে। বিকাকে পানির ভিতরে চুবিয়ে রাখা আরঙের মাথায় আঘাত করে ডক্টর আন্দ্রি, আর তখনই বিকা পানির ভেতর থেকে মাথা বের করে আনে। এরপরে আন্দ্রি তাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু বিকা তাকে নিষেধ করে। বিকার এই ব্যবহার দেখে আন্দ্রির কিছুটা সন্দেহ হয় যে বিকা হয়তোবা সবকিছু জেনে গিয়েছে। সে এখান থেকে কোনো রকম আরংকে বের করে নিয়ে আসতে চাইছিল। আর তখনই আরং এর জ্ঞান ফিরে আসে। আরং বিকাকে জানায় সে এই রুমের ভিতরে নিজের অ্যাবর্শন করেছিল।
এছাড়া সে এটাও জানায় যে ডক্টর আন্দ্রেই সেই ব্যক্তি যে কিনা তাকে অজ্ঞান করে তার সাথে খারাপ কাজ করেছে। আর এটার দোহাই দিয়ে সে যখন চাকরিটা ছেড়ে দিতে চাইছিল তখন ডক্টর আন্দ্রি তাকে ব্ল্যাকমেল করে এবং হুমকিও দেয়। তবে বিকা তাকে এসব কথা এখন বলতে নিষেধ করে, এখন এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। তবে এতক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। ডক্টর আন্দ্রি সবকিছুই বুঝতে পেরে গেছে, তাই সে প্রথমে এসে আরংকে ধরে ফেলে আর সাথে সাথে তাকে অজ্ঞান করে বিকার দিকে এগিয়ে যায়। সে বিকার হাতে একটা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে জিজ্ঞেস করতে থাকে সে এই ব্যাপারে আর কি কি জানে। তখনই সেখানে পেছন থেকে চলে আসে ডক্টর ইমো, যে সে একটা তারের সাহায্যে ডক্টর আন্দ্রির গলাটা আটকে ধরার চেষ্টা করে। আন্দ্রি যখন সেখানে নিশ্চুপ হয়ে পড়ে তখন সে এগিয়ে যায় বিকার দিকে। প্রথমেই বিকা তার কাছে ক্ষমা চায় তাকে ভুল বোঝার জন্য। তখন ডক্টর ইমো জানায় তান্ডি তার ফিয়ন্সি ছিল, তাদের দুজনের বিয়ে ঠিক ছিল, কয়েকদিন পরেই তাদের বিয়ে হতো। আর অবাক করা বিষয় ছিল তান্ডি যখন মারা গিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল, কিন্তু সে জানে তান্ডি তার দ্বারা প্রেগনেন্ট হয়নি, এই বাচ্চার বাবা অন্য কেউ। আর সে কে হতে পারে? সে এই ক্লিনিকের ভিতরের কেউ একজনও হতে পারে। এই কারণে সে এই হসপিটাল একটা ইনভেস্টিগেশন করার চেষ্টা করে। আর এটাই মূল কারণ এই হসপিটালটা বেশ কয়েক বছর বন্ধ থাকার। তবে আন্ড্রির কাছে ছিল বড় বড় কর্মকর্তাদের স্ট্রং কানেকশন, যেটার সাহায্যে সে আবার ওই ক্লিনিকটি চালু করে ফেলে। তখন বিকা তাকে জানায় তান্ডির মৃত্যুর জন্য ডক্টর আন্দ্রি দায়ী, ডক্টর আন্দ্রি তান্ডিকে খুন করেছে। এই কথা বলতে না বলতে পিছন থেকে ডক্টর আন্দ্রি উঠে আর ডক্টর ইমুর পেটে ধারালো একটা ছুরি ঢুকিয়ে দেয়। এতে করে সে খুবই আহত হয়ে পড়ে। আর এটার সুযোগ নিয়ে আরং বিকাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আন্দ্রিও সেখান থেকে ছোট্ট কিছু হাতুড়ি নিয়ে তাদের দুজনের পিছু করতে থাকে। পালাতে পালাতে তারা দুজন সেখান থেকে চলে আসে হসপিটালের কনস্ট্রাকশন সাইডে। এখানে লুকিয়ে পড়ে আরং এবং বিকা। ডক্টর আন্দ্রি এখানে এসেই সে তার নিজের গল্প বলতে থাকে। তার বাবাও ছিল তারই মতো একজন মানসিক রোগী। এতে করে তার অসুস্থ বাবা তার মাকে পর্যন্ত ছাড় দিত না। এটার ফলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও তার মাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে। ছেলে হিসেবে ডক্টর আন্দ্রি এটা সহ্য করতে না পেরে বিষয়টা ভাবে এবং এটার অবসান ঘটায়। সে তার বাবার ড্রিঙ্কের সাথে বিষ মিশিয়ে তার বাবাকে মেরে ফেলে। এতে করে সে তার মাকে মুক্তি দিলেও এটার প্রভাব গিয়ে পড়ে তার মানসিক ভারসাম্যে। সে নিজে আস্তে আস্তে নরপশুতে পরিণত হতে শুরু করে। যাবতীয় যত অসুস্থ কাজ আছে সেগুলোই তাকে কেন জানি মজা দেয়, মানে এগুলো করতেই তার খুব ভালো লাগে এখন। এই কথা বলতে বলতে সে তাদের দুজনের কাছে চলে আসে, কিন্তু সেখানে শুধুমাত্র আরং ছিল, কিন্তু বিকা ছিল না। বিকা তাকে তার পেছন থেকে আক্রমণ করে, কিন্তু বিকাকে সে খুব সহজেই ঘায়েল করে ফেলে। সে বিকাকে পুরোপুরিভাবে মেরে ফেলতেই যাবে, এমন সাসপেন্সের সময় সেখানে চলে আসে দায়ু। সাথে সাথে ডক্টর আন্দ্রিকে ছুরি দিয়ে আঘাত করে। এরপরে সে আরং এর কাছে ছুটে যায়। আরং এর অবস্থা দেখে তার খুবই খারাপ লাগছিল, কিন্তু এত কিছুর মধ্যেও আরং তখন তান্ডির কথা বলে। দায়ু এখানে বুঝতে পারছিল না যে তান্ডির ব্যাপারে আরং কিভাবে জানলো। তখন আরং দায়ুর সাথে ঠিক একই জিনিস করে যেটা তান্ডি তার সাথে সব সময়ই করত। আর এটা করা আরং এর জায়গায় দায়ু যেন তান্ডিকেও দেখতে পায়। সে খুবই ইমোশনাল হয়ে পড়েছিল। ঠিক এমন সময় ডক্টর আন্দ্রি এসে তার গলা কেটে ফেলে। আর দায়ু এখানে সাথে সাথে মারা যায়। দায়ু মারা যাওয়ার সাথে সাথেই তান্ডির আত্মা কোনোভাবেই শান্ত থাকতে পারে না। সে সাথে সাথে ছুটে চলে আসে আরং এর দিকে। এদিকে দায়ুকে মেরে ডক্টর আন্দ্রি এগিয়ে গিয়েছিল পিকাকে মারার জন্য, কিন্তু ততক্ষণে তান্ডির আত্মা প্রবেশ করে আরং এর ভিতরে। আর সে নিজের হাতে একটা ইলেকট্রিক গান তুলে নেয় আর এটা দিয়ে সে কয়েকটা স্ক্রু ঢুকিয়ে দেয় ডক্টর আন্দ্রির শরীরে। এটার ফলে সে সেখানেই পড়ে যায়। এরপর আরং এর ভেতরে থাকা তান্ডি তুলে নেয় সেই ইনজেকশনটি যেটা দিয়ে আন্ডি মারতে চলেছিল পিকাকে। এখন সেই ইনজেকশনতেই আন্ডিকে ভীষণভাবে কষ্ট দিতে থাকে। একটা চোখ পুরোপুরিভাবে উপড়ে ফেলে। অন্য আরেকটি চোখে ইনজেকশন দিয়ে তাকে মেরেই ফেলতে যাবে, তার আগে বিকা তাকে তান্ডি বলে ডাক দেয়। আর সাথে সাথে তান্ডি এটা শুনে সে থেমে যায়। বিকা তাকে বোঝায় সে তো তার কাছে তার সম্পূর্ণ স্টোরিটা বলেছে। সে তাকে প্রমিস করে তাকে তার ন্যায় বিচার পেতে সে সাহায্য করবে। এখন তান্ডি যেন ডক্টর আন্দ্রির মতো অপরাধীকে মেরে নিজের পাপ না বাড়ায়। আর ততক্ষণে এদিকে আমরা দেখতে পাই ডক্টর ইমোর জ্ঞান ফিরে এসেছে। আর সে জ্ঞান ফেরার পর ওই রুমে গিয়ে সেই বাথটেপটাকে ভেঙে ফেলে যেটার উপর ঝুলেছিল তান্ডি। আর এই বাথটেপটা ভাঙার ফলেই তান্ডির আত্মা এদিকে মুক্তি পেয়ে যায়। আরং তখন স্বাভাবিক হয়ে যায়। পিকা তখন তাকে নিয়ে দুজনে এখান থেকে চলে যেতে শুরু করে। ডক্টর আন্দ্রিকে তান্ডির আত্মা জানে না মারলেও তার এতটাই ক্ষতি করে দিয়েছিল যে তার পক্ষে আর উঠে দাঁড়ানো সম্ভব ছিল না। এরপরে এখান থেকে দৃশ্য কাট হয় আর আমরা পরের দিন সকালে দেখতে পাই হসপিটালে অ্যাম্বুলেন্স আসে তাদের সবাইকে নিতে।
আর এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে আসল আরঙের কণ্ঠ শুনতে পাই। সে বলছিল এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচার পর সে বেস্ট ফ্রেন্ডের আসল গুরুত্ব বুঝতে পারছে। সে এখন খুবই খুশি, কারণ এত কিছু হওয়ার মধ্যেও তারা দুজন দুজনের পাশে ছিল। মানে কোনো বিষয় তাদের একা মোকাবেলা করতে হয়নি, সবসময় তারা দুইজন একে অপরের পাশে থেকে সবকিছু কন্ট্রোল করেছে। আর এসব কথা বলতে বলতেই সিন এখানেই কাট হয়, আর আমরা এই ঘটনার 3 মাস পরের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই ডক্টর আন্দ্রি এখন জেলের ভিতরে, সে তার পাপ কর্মের সাজা পাচ্ছে। আর এখানে তার সাথে দেখা করার জন্য তার এক্স ওয়াইফ আসে, যাকে কিনা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। আর এখানে রিভিল হয় একটা মজার টুইস্ট। মূলত প্রথম থেকেই তান্ডের আত্মা আরংকে পজেস্ট করেনি, পজেস্ট করেছিল ডক্টর আন্দ্রির এক্স ওয়াইফকে। তার মাধ্যমে সে আরংকে হাতিয়ার বানিয়েছিল, কারণ ডক্টর আন্দ্রির এক্স ওয়াইফের মাধ্যমে যেন সে তার প্রতিশোধ নিতে পারে। আর বর্তমানেও সে পুরোপুরি তার উপর ভর করে এসেছে ডক্টর আন্দ্রিকে শেষ করে দেওয়ার জন্য। আর এখানেই তার এক্স ওয়াইফের একটা ভয়ঙ্কর হাসির মাধ্যমেই শেষ হয়ে যায় আজকের গল্পটা। আশা করি আজকের এই বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো সিনেমাটি আপনাদের ভালো লেগেছে। আসলে বাস্তব ঘটনার উপরে সিনেমা বানানো হলেও সিনেমার গল্প বা টুইস্ট রাখার জন্য অনেক কিছুই অ্যাড করা হয়, বা বাস্তব ঘটনা থেকে অনেক কিছুই বাদ দেওয়া হয়। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। মানে মুভির মেন কাহিনী বা মেন প্লট বাস্তব ঘটনার উপর হলেও সিনেমা কখনোই পুরোটা বাস্তবের সাথে মিলবে না। তো এতটুকু আশা করি বুঝতে পারবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে স্ক্রিনে আরো একটা ভিডিও ভেসে উঠেছে, চাইলে এটাও ক্লিক করে দেখা শুরু করতে পারেন। দেখতে দেখতে হারিয়ে যেতে পারেন এক প্রেতাত্মার দুনিয়ায়। আর সবশেষে আপনি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।